আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। আমি তাকে সকল বিষয়ে বললাম এবং আমাদের দাবিগুলি পেশ করলাম। তিনি আমাকে বললেন, গভর্নর জেনারেল রাজনীতিবিদ নন, তিনি রাষ্ট্রপ্রধান। কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত নন। তিনি তো অতিথি, তাকে অসম্মান করা কি উচিত হবে? আমি বললাম, কে বলেছে আপনাকে যে তাকে অসম্মান করতে চাই? তাকে সকলেই অভ্যর্থনা করবে। শুধু এটুকু কথা তার সাথে আলোচনা করে আমাকে জানিয়ে দেন যে তিনি হুকুম দিবেন এই অত্যাচার করে টাকা তোলার ব্যাপারে তদন্ত করবেন এবং দোষীকে শাস্তি দিবেন। দ্বিতীয়ত, টাকা তাকেই দেওয়া হবে, আমরা কোনো দাবি করব না। শুধু তিনি টাকাটা কলেজ করতে দিয়ে যাবেন, তিনি আমাদের কলেজ করে দিবেন। কবির সাহেব আমাকে বললেন, তুমি কথা দাও, কোনো গোলমাল হবে না। আমি বললাম, কবির ভাই, আপনি পাগল হয়েছেন? আমি জানি না যে তিনি প্রধানমন্ত্রী নন, এখন বড়লাট হয়েছেন। কোনো গোলমাল হবে না আমাদের পক্ষ থেকে। আপনি তার সাথে পরামর্শ করে আমাকে জানিয়ে দিবেন সকাল 10টার মধ্যে, যাতে সকলে মিলে ভালোভাবে তাকে অভ্যর্থনা করতে পারা যায়। পরের দিন সকালবেলা খাজা সাহেবের বজরা গোপালগঞ্জ এলো 11টার সময়। আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো তাঁর বজরায়। খাজা সাহেব পাশের রুমে বসেছিলেন। জেলা ম্যাজিস্ট্রেট কবির সাহেব তাঁর পক্ষ থেকে আমাকে বললেন, আমার দাবিগুলি ন্যায়সঙ্গত, তিনি নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন। গোপালগঞ্জ শহরে কলেজ নাই, একটা কলেজ হওয়া দরকার, তিনি স্বীকার করলেন। এর মধ্যে আর একটা ঘটনা হয়ে গেল। জনসাধারণ মনে করেছে আমাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে, কারণ পুলিশ কর্মচারী তার সরকারি কাপড় পরে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। কর্মীরা স্লোগান দিতে শুরু করে এবং পুলিশ কর্ডন ভেঙে অগ্রসর হতে থাকে। পুলিশ লাঠিচার্জ করে বসেছে। ভীষণ গোলমাল শুরু হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সাহেবকে খবর দিল আমাকে ঘটনাস্থলে পাঠাতে। আমি দৌড়াতে সেখানে উপস্থিত হলাম এবং সকলকে বললাম, আমাকে গ্রেফতার করে নাই। খাজা সাহেব আমাদের দাবিগুলি বিশেষভাবে বিবেচনা করে দেখবেন। আমি খাজা সাহেবকে দাওয়ালদের অসুবিধার কথা বলবার জন্য ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেছিলাম। কবির সাহেব নিজেও খুব চিন্তিত ছিলেন দাওয়ালদের ব্যাপার নিয়ে, কারণ ফরিদপুরে যে দুর্ভিক্ষ হবে সে সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না। বিরাট সভা হলো, সকলেই গভর্নর জেনারেলকে অভ্যর্থনা করলেন। তিনি মসজিদটার দ্বার উদ্ঘাটনও করেছিলেন। খাজা সাহেব তদন্ত করেছেন কিনা জানি না, তবে টাকা তিনি নেন নাই, কলেজ করার জন্য দিয়ে গিয়েছিলেন। জিন্না ফান্ডের নামে টাকা তোলা হয়েছিল বলে মোহাম্মদ আলী জিন্নার নামেই কলেজ করা হয়েছিল। আজও কলেজটা আছে, ভালোভাবে চলছে। দিনটা আমার ঠিক মনে নাই, তবে ঘটনাটা মনে আছে। 1948 সালের ভিতর হবে। সোহরাওয়ার্দী সাহেব ঢাকায় এসেছিলেন এবং সলিমুল্লাহ মুসলিম হলে এক ছাত্র সভায় বক্তৃতা করেছিলেন। তখন ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম সাহেব সহসভাপতি ছিলেন হলের। এখন সৈয়দ নজরুল সাহেব পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের
সহসভাপতি, আমি জেলে থাকার জন্য ভারপ্রাপ্ত সভাপতি। শহীদ সাহেবের বক্তৃতা এত ভালো হয়েছিল যে যারা তাঁর বিরুদ্ধাচরণ করতেন তারাও ভক্ত হয়ে পড়লেন। এদিকে মন্ত্রীরা বিশ্ববিদ্যালয় বা হলের কাছেও যেতে পারতেন না। শহীদ সাহেব যখন পরে আবার ঢাকায় আসলেন তখন কতগুলি সভার বন্দোবস্ত করা হয়েছিল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েম থাকে। প্রথম সভার জায়গা ঠিক হলো টাঙ্গাইল। স্টিমারে মানিকগঞ্জ হয়ে যেতে হবে, পথে আরো একটা সভা হবে। শামসুল হক সাহেব সভার বন্দোবস্ত করেছিলেন। শহীদ সাহেব প্লেন থেকে ঢাকায় নেমে সোজা বেগম আনোয়ারা খাতুন এমএলএ ছিলেন তার বাড়িতে আসলেন। সেখানেই দুপুরবেলা খেলেন। সন্ধ্যায় বাদামতলী ঘাট থেকে জাহাজ ছাড়বে। মৌলানা ভাসানী ও আমি সাথে যাব। আমরা শহীদ সাহেবকে নিয়ে জাহাজে উঠলাম। মৌলানা সাহেবও উঠেছিলেন। জাহাজ 6টায় ছাড়বার কথা, ছাড়ছে না। খবর নিয়ে জানলাম সরকার হুকুম দিয়েছে না ছাড়তে। প্রায় 2 ঘন্টা জাহাজ ঘাটে বসে রইল। কাদের সর্দার জনাব কামরুদ্দিন সাহেবও উপস্থিত ছিলেন। রাত 8টায় জেলা ম্যাজিস্ট্রেট ও ডিআইজি পুলিশ শহীদ সাহেবের হাতে একটা কাগজ দিলেন। আজ এ পর্যন্ত।